সম্প্রতি গ্রেপ্তার হলো জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী। বলা হচ্ছে মানে 1/11-এর সময়কার কুশীলবদের একজন, বিশেষ করে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে ওই সময় গ্রেফতার করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার একজন জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী। উনি গ্রেফতার করেছিলেন এবং এমন কথা আছে প্রধানমন্ত্রীকে তখনকার সময় যথেষ্ট টর্চার করা হয়েছে, এগুলো আমরা জেনেছি, দেখেছি বা দেখিনি, জেনেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকের প্রধানমন্ত্রী উনি যখন তারপর তো বিদেশ চলে গেলেন, কিন্তু আজকে জেনারেল মাসুদ সাহেবকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে 11টি অভিযোগ উত্থাপন করা হয়েছে। এর ভিতরে মানব পাচার অভিযোগটাও আছে, পাশাপাশি এটাও আছে যে মিন করা হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা একটা ধারণা দেওয়া হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেব আজকের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার এবং নির্যাতনের অন্যতম যিনি সহায়ক ছিলেন তিনি এই, এবং সে কারণে তাকে গ্রেপ্তার করা হতে পারে এরকম একটা ধারণা দেওয়া হচ্ছে। যদিও অফিসিয়ালি তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে এবং 5 দিনের রিমান্ডে উনি আছেন। এগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, একটা রাষ্ট্রযন্ত্র জানে কি করবে না করবে, গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করছে, ডিবি অফিস। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি যখন ঢাকায় আসেন লন্ডন থেকে দীর্ঘদিন পর, প্রায় 17 বছর পর আসার 25শে ডিসেম্বর 2025-এ আসলেন, তার জাস্ট কিছুদিন আগে উনি অনলাইনে রিটায়ার্ড কিছু সশস্ত্র বাহিনীর অফিসারদের সাথে উনি অনলাইনে একটু সাক্ষাৎ করেছেন, মানে কথাবার্তা বলেছেন এবং সেখানে অনেক পুরনো বিষয় তুলে এনে এবং সিম্বলিকভাবে ওখানে জেনারেল ফাতেমি রুমি সাহেব উপস্থিত ছিলেন, যিনি একসময় ডিজি SSF ছিলেন, তার কাছে উনি অফিসিয়ালি ক্ষমা চেয়েছেন এবং সকলের সাথে একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি করে ক্ষমা চাওয়া, ক্ষমা করা কিংবা ক্ষমা নেয়া, অর্থাৎ সব কিছু ভুলে গিয়ে একটা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি তৈরি করার বাসনা নিয়েই উনি অনলাইনে সেই প্রোগ্রামটা করেছিলেন এবং আমরা সেখানে যে রেসপন্সটা দেখেছি তাতে মনে হয় যে ভুল বোঝাবুঝির সকল অবসান সেখানে হয়ে গেছে। তারপরে দেশে আসলেন এবং আসার পর যখন উনি নির্বাচন করলেন এক সময় প্রধানমন্ত্রী হয়ে গেলেন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা আমরা ফেরত আসলাম বলে আমরা মনে করছি। ঠিক এখন অলরেডি সরকারের বয়স প্রায় 1.5 মাস হয়ে যাচ্ছে, 1.5 মাস হয়ে যাচ্ছে। এখন চট করে জেনারেল মাসুদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করার পরে কি মানে কেমন বিষয়টা হয় যে সব কিছুর অবসান করেই তো আমাদের জনাব তারেক রহমান সাহেব আজকের প্রধানমন্ত্রী উনি আসছেন। যদি উনি আসার আগে বলেছিলেন কি যে আমার আসার সিদ্ধান্তটা আমার একার নয়, তার মানে এই যে সমঝোতা বলি বা অন্যান্য নিশ্চয়ই আরও কতগুলো বিষয় ছিল, সব কিছু দিয়ে উনি একটা জায়গায় নিশ্চয়তা নিয়েই উনি এসেছিলেন বলে আমার কাছে মনে হয়। এবং তারপরে আমার কাছে মনে হয় না যে জেনারেল মাসুদ সাহেবকে গ্রেপ্তার করার জন্য উনি নির্দেশ দিতে পারেন বা ইঙ্গিত দিতে পারেন, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি। আমার মনে করাটা ভুলও হতে পারে, সেটা ভিন্ন কথা। কেননা আমরা 1/11-এর কুশীলব হিসাবে যদি জেনারেল মাসুদকে গ্রেপ্তার করবেনই প্রধানমন্ত্রীর নির্দেশে, তাহলে 1/11-এর কুশীলব হিসাবে যারা ফসলটা ঘরে রেখেছে সেই আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর, সেই আওয়ামী লীগের দোসর হিসাবে চিহ্নিত রাষ্ট্রপতি তো এখনও বহাল তবিয়তে আছে। এবং এবার ঈদে যেভাবে কোলাকুলি করলেন দুইজন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, তাতে তো মনে হয় যে সেই স্বভাবসুলভ যেটা উনি বলে আসছিলেন, অত্যন্ত বিনয়ী এবং উনি প্রতিহিংসার রাজনীতি করবেন না বলে যে ধারণাটা দেওয়া হয়েছিল, এবং এই কোলাকুলির মধ্য থেকে আমার কাছে সেটাই মনে হয়েছে যে হ্যাঁ, উনি প্রতিহিংসার রাজনীতি করার পক্ষপাতী না বা উনি ওভাবে চিন্তাও করেন না এবং উনি অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগুতে চান। সেক্ষেত্রে আমরা যদি জিনিসটাকে এইভাবে বিবেচনায় নেই যে আজকে ওনাকে তাহলে গ্রেপ্তার করা হয়েছে, কেন করলো, কি জন্য করলো, মানে অপরাধী যদি বলি, আমরা তো বাংলাদেশ সম্পর্কে জানি যে কত দুর্নীতির কথা বলেন, যারা যত বেশি বড় দুর্নীতিবাজ তারা তত বেশি শেল্টার নিয়ে থাকে। তো সেক্ষেত্রে জেনারেল মাসুদ আহমেদ সাহেবকে গ্রেপ্তার করাটা 5
5ই আগস্টের পরে অনেকেই তো গ্রেপ্তার হয়েছেন সেই সরকারের বা সেই কুশীলব যারা ছিলেন, এবং কুশীলবের বদৌলতে যারা এমপি হয়েছেন, মাসুদ সাহেবও একজন, ওই গ্রেপ্তার তো তখন হননি। আজকে যেখানে উদারপন্থী বা অন্তত অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা যে প্রধানমন্ত্রী করতেছেন জনাব তারেক রহমান সাহেব, আমার কাছে কেমন যেন আস্থা আনতে কষ্ট হচ্ছে, যেন ওনার ইঙ্গিত ইশারা কিংবা নির্দেশনা ছিল কিনা আমার সন্দেহ হয়। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র তার আপন গতিতে চলে, আর এই গ্রেফতার এর যে বিষয় সেটা হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী সবচেয়ে ভালো জানবেন, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যিনি আছেন তিনি অত্যন্ত চৌকস, এবং তারেক রহমান সাহেবের আত্মীয় বলেন, তারপরে তারেক রহমান সাহেবের শিক্ষক ছিলেন, এটাও আমি জেনেছি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্লাস উনি একজন বিশ্ববিদ্যালয়ের LLB অনার্স LLM করা ছাত্র, এবং উনি BCS পরীক্ষায় দিয়ে উনি বেশ নিজেকে কোয়ালিফাই করে ক্যাডার ভিত্তিক চাকরি করেছেন। তারপরে উনি বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন তার APS হয়েছেন, সময়ের ব্যবধানে উনি MP হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, BNP স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়েছেন। সব কিছু যদি মিলাই উনি অত্যন্ত চৌকস, চিন্তাশীল, এবং উনি নিজস্ব যোগ্যতা বলে এখানে আসছেন, এবং এই বিবেচনা যদি আমি করি নিশ্চয়ই উনি জানবেন এবং ওনার কাছে গ্রাউন্ড আছে তাকে গ্রেপ্তার করার, এবং জেনারেল মাসুদ সাহেবের মতো একজন লোককে গ্রেপ্তার হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর নলেজে থাকার কথা। সব কিছু মিলে তার গ্রেফতার হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিংবা সরকারের কাছে যৌক্তিক মনে হয়েছে। আমার তারে নিয়ে অন্য কোনো আলোচনা নাই যে উনি গ্রেফতার কেন, দুর্নীতি করেছেন কি, কিন্তু বিষয়টা হচ্ছে যেখানে সমস্ত কিছুর অবসান ঘটিয়ে আমাদের আজকের প্রধানমন্ত্রী দেশে এসেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে কুশীলবের ফসল নেওয়া রাষ্ট্রপতি যখন এখনো বহাল তবিয়তে আছেন, সেখানে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সাথে সবার সাথে সুসম্পর্ক রাখতেছেন, সেক্ষেত্রে এর গ্রেপ্তারটা নিয়ে আমি চাই এটা, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক ধারায় যাচ্ছি, আমার কাছে মনে হয় যে কোনো ভুল বোঝাবুঝির যাতে সৃষ্টি না হয়, এবং প্রধানমন্ত্রীর সাথে যাতে কোনো আস্থার সংকট তৈরি না হয়, সেই বিষয়টার দিকে আমরা খেয়াল রাখতে চাই, কিংবা সরকারকেও বোঝাতে চাই যে এমনভাবে আপনার কর্মকাণ্ড করবেন, আমরা যেহেতু একটা নির্বাচিত সরকার পেয়েছি, সুতরাং এখানে কোনো আস্থার সংকট যাতে তৈরি না হয়। কিন্তু আমি প্রধানমন্ত্রী আসার আগে যেভাবে বক্তব্য রেখে এসেছেন, আসার পরে ওনার যে রাজনীতির স্টাইল ধরন আমি দেখছি যে উনি প্রতিহিংসা পরায়ণ না, উনি সামনের দিকে এগুতে চান, অতীতকে ভুলে যেতে চান। ভোলা সঠিক না ব্যাঠিক সেই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু যদি ওটা করতে চান তাহলে আমার কাছে মনে হয় যে আমাদেরকে চিন্তা করতে হবে যে আস্থার কোনো সংকট যাতে তৈরি না হয়। কারণ বাংলাদেশের রাজনীতিতে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী বা আমলাতন্ত্র যেটা বলি, সেটা কিন্তু একটা বিশাল রোল প্লে করে। আর আমাদের দেশের রাজনীতিবিদরা যখনই কোনো ভুল বোঝাবুঝির অবসান হয়, কিংবা বিরোধী দলের সাথে মতবিরোধ হয়, কিংবা রাস্তাঘাটে যখন আন্দোলন হয় সরকার বিরোধী বা সরকারের বিরুদ্ধে যখন লেখালেখি হয়, তখন কিন্তু সরকার সবসময় গোয়েন্দাদের রিপোর্টের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেন। অথচ গোয়েন্দা যারা আছেন তারা কিন্তু প্রজাতন্ত্রের অধীনস্থ কর্মকর্তা বা কর্মচারী। আর ভুল বোঝাবুঝি তৈরি হয় আন্দোলন থেকে, বিরোধী দলের মত থেকে। সেক্ষেত্রে আমরা শুধু দেখছি যে গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে সরকার অ্যাকশনে যান, মারমুখী হন কিংবা বিনয়ী হন, হোয়াট এভার ইট ইজ। কিন্তু যারা মতামতটা দেন, যারা আন্দোলন করেন মাঠে ঘাটে, তাদের সাথে কিন্তু বসেন না। তাদের সাথে বসলে কিন্তু অনেক আন্দোলন রাজনৈতিকভাবেই সমাধান হয়ে যায়। কিন্তু আমরা বারবারই দেখেছি যে না, সবসময় সরকার আমলাদের উপর নির্ভর করে। সুতরাং আজকে মাসুদউদ্দিন সাহেব গ্রেপ্তার হয়েছেন, সেক্ষেত্রে গ্রেপ্তার হচ্ছেন ভালো কথা, সিদ্ধান্ত কি নেবেন সরকার সিদ্ধান্ত নেন, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া কি হয় সরকারের সাথে বা আমাদের প্রধানমন্ত্রীর সাথে কোনো আস্থার সংকট যাতে তৈরি না হয়, সেদিকটাও খেয়াল রাখবেন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা যারা এই আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে আছেন। কারণ আমরা চাই সামনের দিকে এগিয়ে যেতে, সেখানে যত ভুল বোঝাবুঝির অবসান না হয়, আবার কোনো আস্থার সংকট তৈরি না হয়।
প্রয়াত সঞ্জীবের যে একটি বিখ্যাত গান, তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আমার কাটে না। এরপরে গানের আরও কথাগুলো রয়েছে। মানুষের জীবনে রাজনীতিটা আসলে একটা বায়োস্কোপ, একটা স্বপ্ন, একটা নাটক। এখানের কোনো কিছুই স্থায়ী নয়। এমনকি আপনি যখন রাতে ঘুমোতে যাবেন, যে সিংহাসন আপনি রেখে গেলেন, সকালবেলা সেই সিংহাসন আপনার জন্য থাকবে কিনা এটি নিশ্চিত নয়। রাজপ্রাসাদের আরামকে দাঁড়ায় আপনি বসে আছেন, কিংবা যে বিছানায় আপনি শুয়ে আছেন, ওটি সকাল পর্যন্ত আপনার থাকবে এটি শিওর নয়। তো এই যে রঙের বায়োস্কোপ, নাট্যমঞ্চ, এই নাট্যমঞ্চের মানে খুব অল্পতম সময়ের জন্য আমরা যা কিছু করি, এই কাজগুলো আসলে মানে কতটা অনাহূত, কতটা প্রয়োজন। অথচ এই রাজনীতির মাধ্যমে যেভাবে অমরত্ব লাভ করার সুযোগ রয়েছে, আপনি যদি রাজনীতির গণিত মানে ম্যাথমেটিক্স জানেন, রাজনীতির দর্শন ফিলোসফি জানেন, রাজনীতির যে ইতিহাস এটা অধ্যয়ন করেন এবং রাজনীতির যে বাস্তবতা এটি মূল্যায়ন করেন, তবে এই বায়োস্কোপের যে সময়টুকু রয়েছে, রঙ্গমঞ্চের যে সময়টুকু রয়েছে, এটিকে আপনি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। তো সেই দিক থেকে বর্তমান যারা ক্ষমতায় এসেছেন, বিএনপি এবং একই সঙ্গে জামাত, কেউ সরকারি দল কেউ বিরোধী দল, তো ওনাদের আসলে সময়টা কতদিন, তাদের এই বায়োস্কোপ, জীবনের এই রঙ্গমঞ্চ, জীবনের এই নাট্যমঞ্চ, রাজনীতির এই বায়োস্কোপ কতদিন চলবে আল্লাহ জানেন। কিন্তু আপনি আমি যদি গণনা করতে জানি, তাহলে আমরা মোটামুটি আন্দাজ করে বলে দিতে পারবো যে এই বায়োস্কোপের পরিণতি কী, শেষ দৃশ্য কিভাবে রচিত হবে এবং পরিণতি কোন দিকে গড়াবে। সেই দিক থেকে বর্তমান যে সরকার, সেই সরকার যারা পরিচালনা করছেন আর সরকারের যারা প্রধান বিরোধী পক্ষ রয়েছে পার্লামেন্টে, রাজপথে, তাদের মধ্যে যে রসায়ন রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, তাদের মধ্যে যে ফিজিক্স রয়েছে, বস্তুগত যে বিষয় রয়েছে, এগুলো যদি আপনি পর্যালোচনা করেন, আপনি বলতে পারবেন যে এই বায়োস্কোপের ফলাফল ভালো নয়, প্রথম দৃশ্য ভালো হয়নি, এখনও ভালো চলছে না, আর ভবিষ্যতেও ভালো যাবে না। ফলে আগামীতে তাকে যদি এগোতে হয়, তাহলে অতীতের যে সকল নেগেটিভ জিনিস রয়েছে একটা কাজও করা যাবে না, করলেই বলবে যে ওই যে আওয়ামী লীগের মতো এই কাজ করছে, আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের চরিত্র। আবার যদি করতে না পারে, আওয়ামী লীগ তো ভালো ছিল, আওয়ামী লীগ এই কাজ করতে পেরেছে, তারপর শেষ ওই কাজ করতে পেরেছে, এরা তো কিছুই করতে পারছে না, খালি বড় বড় কথাবার্তা বলছে। এই কথাগুলো মানুষ বলতে থাকবে এবং মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না, গেল সামনে পেছনে। এখন ডানে এবং বামে, তো ডান বামের দুটো দাগ আছে। ডান দিকে সাধারণত আপনজনেরা থাকে, বাম দিকে সাধারণত যারা থাকে মানে তাদেরকে নেতিবাচক বলা হয়। তো বাম দিকে যদি আপনি ধরেন, বিরোধী দল আছে জামাত এবং এনসিপি। তো জামাত এবং এনসিপির নতুন যারা প্রজন্মের, তারা গত 17 মাসে তারা যে বিশ্বাস অর্জন করেছে যে এই বাংলায় তারা যা ইচ্ছে তাই করতে পারে, এই বাংলায় তারা রাজকীয় সন্তান, এই নতুন বাংলাদেশে তারা স্রষ্টা। 71-এর যুদ্ধ আর 24-এর যুদ্ধ, এই দুয়ের মধ্যে 24-এর যুদ্ধটাই গুরুত্বপূর্ণ। 71-এর মুক্তিযোদ্ধার চাইতে জুলাই যোদ্ধা যারা আছেন তারা শ্রেষ্ঠ। আপনি এই তরুণ প্রজন্মের একজন দুজন নয়, লক্ষ লক্ষ যারা সমন্বয়ক নামে ছিলেন, হয়তো রাজনীতিতে অ্যাক্টিভ না, কিন্তু এই প্রজন্মের মধ্যে তারা মনে করে যে বিএনপি সুবিধাভোগী, তারা পলাতক একটি দল, মেরুদণ্ডহীন একটি দল। বেগম জিয়াকে যখন বন্দি করে রাখা হয়েছিল, তার বাড়ির সামনে বালির ট্রাক দেওয়া হয়েছিল, তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল, তিনি 17 বছর যত চেষ্টা করেন না কেন বাংলাদেশে আসতে পারেনি, তিনি স্কাইপিতে বসে বসে আঙ্গুল উঁচু করে বড় বড় কথা বলেছেন। তারা নতুন মুক্তিযোদ্ধা বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন।
ফলে তাদের মধ্যে যে একটা অ্যাটিটিউড থাকবে, সেই অ্যাটিটিউড মোকাবেলা করার মতো শক্তি বিএনপির হবে না। বিশাল একটা প্রজন্ম, এই যে জেনজি, এটা এখন হয়তো কোনো কথাবার্তা বলছে না, কিন্তু কয়দিন পরে দেখবেন যে তারা স্বরূপে আবির্ভূত হবে এবং তারা মনে করবে যে শেখ হাসিনার মতো একটা বিরাট শক্তিকে আমরা পরাজিত করেছি, কাজেই তারেক রহমান বিএনপি এটা কোনো শক্তিই না, নাথিং, বগাস। এই যে মন মানসিকতা এবং এই যে তাদের কনফিডেন্স, সেই কনফিডেন্স লেভেলটা তাদেরকে এগিয়ে দেবে। আর অ্যাগেনস্টে বিএনপির যে হীনমন্যতা, এটা তো সত্য যে বিএনপি মাথা নিচু করেছিল, সরকারকে ভয় পেত, মানে আওয়ামী লীগকে ভয় পেত, তারা কিছুই করতে পারেনি। তারেক রহমান সাহেব দেশে আসতে পারেননি এবং তিনি যে এসেছেন, কেন আসছেন, কিভাবে আসছেন, এটা আমাদের সবার চেয়ে তারেক রহমান সাহেব খুব ভালো জানেন। তো কাজেই এখানে বাম দিকে যে এনসিপি আছে তাদের সাথে এরকম একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এনসিপিকে এই মুহূর্তে যারা প্রমোট করছেন সব দিক থেকে মুরব্বী হিসেবে, তারা জামাত। জামাত ৭১-এ পাকিস্তানের মতো একটা শক্তির সাথে দোসর হয়ে মুক্তিযুদ্ধের সাথে ৯ মাস সশস্ত্র যুদ্ধ করেছে এবং সশস্ত্র যুদ্ধ করার পর তারা এই দেশ ছেড়ে যায়নি, মাটি কামড়ে ছিল। ফলে জামাত আওয়ামী লীগের মতো নয়, বিএনপির মতো নয়, এই বাস্তবতাটা বুঝতে হবে। ৭১-এ এত বড় দুর্ঘটনা ঘটানোর পরেও তারা অনুশোচনা না করে, কোনো রকম দায় স্বীকার না করে এখনো পর্যন্ত বুক চিতিয়ে বাংলাদেশে আছে এবং নানা রকম কলা কৌশল করে সংসদে 78 সিট নিয়ে তারা বিস্ময়কর যুত্থান দেখিয়েছে। এটা এত সহজ বিষয় নয় বাম দিকে। দ্বিতীয়ত গত 17 মাসে তারা যে কৌশল দেখিয়েছে এবং গত 17 মাসে তাদের যে সফলতা, তারা যে ন্যারেটিভগুলো বিএনপির বিরুদ্ধে তৈরি করে ফেলেছে এবং নিজেদের ব্যাপারে তারা যে আত্মবিশ্বাস তারা অর্জন করেছে, ইয়েস দে ক্যান ডু। তারা 15 থেকে 20টি সিট পাওয়ার উপযুক্ত ছিল, সেখান থেকে তারা যদি 78-এ আনতে পারে তাহলে 178 মানে 178 পার্লামেন্টারি সিট তারা আরেকটু ধাক্কা দিলে পেতে পারে, এই বিশ্বাস তাদের হয়ে গেছে। তাদের একেবারে অখ্যাত একজন প্রতিদ্বন্দ্বী দ্বারা তারা তারেক রহমান সাহেবের মতো প্রার্থীকে যেভাবে গুলশানের মতো জায়গাতে নাস্তানাবুদ করে ফেলেছেন এবং তারা বিশ্বাস করেন যে এখানে ইঞ্জিনিয়ারিং করে আসলে জামাতের প্রার্থীকে হারানো হয়ে গেছে, মূলত জামাতের প্রার্থী জয়লাভ করেছে। এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস জামাতকে অনেক দূরে এগিয়ে দেবে, বিএনপিকে ভীষণ রকম বিপদে ফেলবে।